এই জায়গাটার ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। এখন এর থেকে ভালো সানসেট আগে কোথাও দেখেছিস? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ঘোরাঘুরি.com এর নতুন একটি ভিডিওতে। আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আজ অর্থাৎ 27শে মার্চ আমরা চলে যাব কাঠগোদাম থেকে আলমোড়া হয়ে বিনসার। আসলে কাঠগোদামে যখন নামি তখন কাঠগোদামে কিছু একটা কাজ চলছিল, তো সেই কারণে ওখানে প্রচণ্ড আওয়াজ হয়, তো সেই কারণে ওখানে কোনো আর কি ক্লিপ নিতে পারিনি। তাই এখনই বলছি, এখন আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমাদের জার্নি স্টার্ট করেছি। আর ট্রেন এসে পৌঁছেছিল অ্যারাউন্ড 11:15 নাগাদ। তারপরে আমরা একটু রিটায়ারিং রুমে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি। এখন লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি এই অ্যারাউন্ড আধ ঘন্টা মতো চলার পর ফিরাঙ্গি ক্যাফে বলে একটা জায়গায়, তো এখানে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করার পরে আমরা আবার বেরিয়ে পড়বো আলমোড়া হয়ে বিনসারের উদ্দেশ্যে। বিনসার পৌঁছাতে আমাদের আজকে সন্ধে হয়ে যাবে, যেহেতু একটু সামান্য লেট হয়ে গেছে। আর এই জার্নির সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই জায়গাটার ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। এখন দুপুর ওই 1:30 বাজে, আর আমরা আমাদের লাঞ্চটা অর্ডার দিয়েছি, আসছে। আর গাড়িতে প্রথমটায় কাঠগোদাম ট্রেন থেকে নেমে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এখানে যখন আমরা গাড়ির থেকে নামলাম লাঞ্চের জন্য বেশ ভালো, মানে রোদ্দুর রয়েছে কিন্তু রোদ্দুরটা কিন্তু একদমই গায়ে লাগছে না, তাই না বল? হ্যাঁ, রোদ্দুর একদমই গায়ে লাগছে না, আর বেশ টেম্পারেচারও খুব একটা বেশি মনে হয় না, বল সৌমিক? হ্যাঁ, মানে ওয়েদারটা সুদিং লাগছে। তো আমাদের লাঞ্চ পর্ব শেষ। আমরা অর্ডার করেছিলাম, এখানে একটা আমাদের সাথে মানে রেয়ার ইনসিডেন্ট হয়েছে, যেটা কিনা জীবনে হয় না। তো আমরা বেসিক্যালি যেখানেই যে দুটো রাইস নিলেও আমরা শেষ করে উঠতে পারি না, বেশি হয়। কিন্তু এখানে রাইসের কোয়ান্টিটি এতটাই কম ছিল যে আমরা ফার্স্টে দুটো নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম দুটোতে হবে না, তাই জন্য আবার একটা করে অর্ডার দিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে প্লেন রাইস, ডাল, একটা মিক্স ভেজ, পনির, আর লাস্টে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। যদিও খাবারের কোয়ালিটি মোটেই খুব একটা ভালো ছিল না, ওই আর কি জাস্ট কোনো রকমের লাঞ্চটা করতে হয় তাই করে নিয়েছি, ঠিক আছে, ইটস ওকে। আর এবারে আমরা আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট আমরা ঢুকে যাবো হচ্ছে গিয়ে আলমোড়া। তো চলুন আবার আজকের জার্নিটা শুরু করা যাক। আমরা এসে পৌঁছালাম এই কাঁচি ধামে, নিম কারলি বাবার আশ্রম। এখানে একটু বেশ ভিড় আছে, তো যাই দেখি ভেতরে। আর ভেতরে মানে মন্দিরের ভেতরে মনে হয় না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড করবে, যতটা আর কি অ্যালাউ করবে ততটা দেখানোর চেষ্টা করবো আমি। নিমকরণী বাবা ছিলেন একজন হিন্দু গুরু এবং ভগবান হনুমানের ভক্ত। তিনি প্রেম, সেবা এবং ভক্তির ওপর তার শিক্ষার জন্যই পরিচিত ছিলেন। 1960-এর দশকে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে নৈনিতালের কাছে তিনি তৈরি করেন এই কাইচি ধাম। চারিদিকে পাহাড়ের আকৃতি কিছুটা কাঁচির মতো হওয়ার জন্যই এই ধামটির নামকরণ করা হয় কাইচি ধাম। আশ্রমটি নিমকরণী বাবার অনুগামীদের জন্য একটি তীর্থস্থান। স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গ আধ্যাত্মিক নির্দেশনার জন্য আশ্রম পরিদর্শন করার পর আশ্রমটি আন্তর্জাতিকভাবেও পরিচিতি লাভ করে। প্রত্যেক বছর 15ই জুন আশ্রমের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ প্রত্যেক বছর হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে এই আশ্রমে, আর এটি হয়ে উঠেছে আধ্যাত্মিক অনুশীলনের প্রাণ কেন্দ্র। কাইচি ধাম দেখে বেরোলাম আমরা, এখন ওই
4টে মতো বাজে, তাই তো? হ্যাঁ 4টে বাজেনি এখন। আর এখন আমরা আলমোড়া ঢুকিনি, তো ঢুকতে এখনো আমাদের আরো 1 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, মোহনদা বেসিক্যালি আমাদের উত্তরাখণ্ডের ট্রিপে আমাদের সারথি মোহনদা। আমি পেছনে বসে আছি, তাই এখন মোহনদাকে দেখাতে পারছি না, পরে পরিচয় করাবো আপনাদের সাথে। যাই হোক, মোহনদাই বললো যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, রাস্তায় যদি ট্রাফিক পড়ে সেটা তখন আলাদা। তবে এখানে একটা সুবিধা হচ্ছে যে সানসেট অনেক দেরি করে হয়। আবার রাস্তাটা খারাপ আছে, দাঁড়ান ক্যামেরাটা কাঁপছে। কিছু করার নেই। পুরো মাখনের মতন রাস্তাটা এখানে। মানে আমরা আজকে আরেকটু সকাল সকাল যদি সম্ভব পৌঁছাতে পারতাম কাঠগোদাম, তো আমাদের জন্য বেটার হতো, কিন্তু যাই হোক আমাদের হাতেও আর কোনো রাস্তা ছিল না। এবারের ট্রিপে আমাদের সাথে সবকিছুই আপগ্রেড হচ্ছে। প্রথমে তো বললাম আমাদের ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া থেকে ভিস্তারাতে আপগ্রেড হয়ে গেছে, আর আমাদের গাড়িটাও, যে গাড়িটা অ্যাসাইন ছিল সেটা হচ্ছে 5 সিটারের গাড়ি। হ্যাঁ, ডিজায়ার অ্যাসাইন ছিল, কিন্তু তারপরে আমরা কালকে জানতে পারলাম যে ডিজায়ার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই আমাদের দাদা আমাদের জন্য এটা কি জাইলো পাঠিয়ে দিয়েছে। তো এখানেও আমরা আপগ্রেড হয়ে গেছি। হ্যাঁ, ভালোই ইয়ে হচ্ছে। এই জায়গাটায় একটু হালকা মানে হালকা গরম রয়েছে, টেম্পারেচার অ্যারাউন্ড 26-27 ডিগ্রি তো হবেই। রোদটা গায়ে পড়লে একটু হালকা গরম লাগছে বটে। তবে বিনসার, চৌকড়ি, মুন্সিয়ারি মানে যেগুলো আমরা আগামী কয়েকদিনে ঘুরে দেখবো, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। দেখা যাক কেমন কি ওয়েদার থাকে না থাকে, কতটা কি ঘোরা যায়। তো চলুন, আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? ডিরেক্ট আলমোড়া? হ্যাঁ, ডিরেক্ট। আর কোনো সাইট সিইং আছে? না, আলমোড়া অ্যাকচুয়ালি, হ্যাঁ কয়েকটা কথা আলমোড়া নিয়ে বলে রাখা ভালো, এখানে যখন বলার সুযোগ রয়েছে বলেই দিচ্ছি। ক্যামেরাটা মানে আলমোড়া বেসিক্যালি ব্রিটিশদের তৈরি করা একটা ক্যান্টনমেন্ট শহর। মানে সাহেবরা তাদের ছুটি কাটানোর জন্য পাহাড়ের মাঝে এই জায়গাটা খুঁজে নিয়েছিল ঠান্ডার মধ্যে। আর আমাদের বাঙালি পর্যটকদের কাছে আলমোড়া ফেমাস হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1890 থেকে শুরু করে 1898, হ্যাঁ 3বার আলমোড়াতে এসেছিলেন তিনি। 1890 সালে প্রথমবার এসেছিলেন, তারপর 1897 সালে, তারপর 1898 সালে তিনি এসেছিলেন। তো এই কারণে আমাদের বাঙালিদের কাছে এই আলমোড়া জায়গাটা খুব জনপ্রিয়। আর আলমোড়া থেকে বেশ কিছুটা এগিয়ে, আলমোড়া মেন মার্কেট থেকে বেশ কিছুটা এগিয়েই রয়েছে কাসার দেবী টেম্পল। আর ওই কাসার দেবী টেম্পলেই স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন 1890 সালে তিনি যখন প্রথমবার আসেন। মানে এইটুকু ইনফরমেশনই আমি জানি আপাতত। আর যদি আমি এর মধ্যে আর কোনো ইনফরমেশন পাই, অবশ্যই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা পুরোটা, স্কিপ করলে কিন্তু আপনাদের। ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাসার দেবী টেম্পলে, আর এখন ঘড়িতে বাজে 5:50। আর এই সামনে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে এখন তো মেঘলা হয়ে গেছে, অন্যান্য সময় আকাশ ক্লিয়ার থাকলে নন্দা দেবী, এই যে এই দিকটা সম্ভবত নন্দা দেবী, পঞ্চচুল্লি দেখা যায়, কিন্তু এখন তো মেঘলা, তাই কিছুই দেখা যাচ্ছে না। যদি আশা করছি কাল সকালে দেখতে পারবো। আর এই হচ্ছে কাসার দেবী টেম্পল।
চলুন যাই আমরা ভেতরে। মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ আলমোড়া থেকে বিনসারের পথে মাত্র 8.5 কিলোমিটার দূরে কাছার দেবী মন্দিরটি হুমায়ুনের অন্যতম জাগ্রত এক দুর্গা মন্দির। 1890 সালে স্বামীজি এই মন্দিরের পাশেই পাথরের নিচে একটি ছোট্ট গুহায় কঠোর তপস্যা করেন। তিনি তার ডায়েরিতে সেই অনুভবের কথা উল্লেখ করে গেছেন। আসুন আপনাদের সাথে শেয়ার করি এই মন্দির নিয়ে কিছু দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট। সারা পৃথিবীতে 3টে জায়গায় ভ্যান অ্যালেন বেল্টের ইনফ্লুয়েন্স রয়েছে। এক এই কাছার দেবী মন্দির, আর বাকি 2টো জায়গা হলো ইংল্যান্ডের স্টোনহেঞ্জ আর পেরুর মাচু পিছু। যে কারণে এই জায়গাগুলোতে তীব্রভাবে পজিটিভ এনার্জি কাজ করে, আর এই জায়গাগুলো সাধনার জন্য খুবই ভালো জায়গা। কাছার দেবী মন্দিরের তীব্র পজিটিভ এনার্জির টানে মেডিটেশন করতে বিভিন্ন সময় এখানে এসছেন কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিন্তাবিদ সহ আধ্যাত্মবাদের সাথে যুক্ত প্রখ্যাত মানুষজন। তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ সাহিত্যিক T.H. লরেন্স, ইটালিয়ান লেখক টিজিয়ানো তারজানি, সঙ্গীত শিল্পী বব ডিলান, বিটলসের জর্জ হ্যারিসন আর জার্মান দার্শনিক হফম্যান। গর্ভগৃহের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ হওয়ায় আমরা কোনো রকম ফটো বা ভিডিও করতে পারিনি। তবে দেবী মূর্তির পেছনে পাথরের দেওয়ালে ন্যাচারালভাবে তৈরি একটা সিংহের মূর্তি রয়েছে, যেটা দেখে আমাদের দারুণ লেগেছিল। দুর্গা মন্দিরের পেছনে খানিকটা উপরেই রয়েছে মহাদেবের মন্দির। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় কাছার দেবী মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত, পর্যটক, সাধক ভিড় জমায় তখন এই মন্দির প্রাঙ্গণে। এর থেকে ভালো সানসেট আগে কোথাও দেখেছিস? বেস্ট টিল নাও সত্যিই বেস্ট। আর এখানে এখানে এসে যে অনুভূতিটা হচ্ছে সেটা সত্যিই আলাদা। মানে something needs to be experienced, যেটা বলে হ্যাঁ প্রকাশ করা সম্ভব না। এক্স্যাক্টলি। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। বিনসার কেএমভিএনে রাত 9টার পরে কোনো রকম ইলেকট্রিসিটির ব্যবস্থা না থাকার দরুন আমরা সেই দিন আর কোনো ভিডিও করতে পারিনি। তবে হ্যাঁ, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা এপিসোড নিয়ে, আর সেখানে থাকবে বিনসার ও তার অপরূপ সৌন্দর্যের গল্প। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। টাটা।